লেখিকা প্রিয়াঙ্কা শীর। খেলাঘর। আকাশটা মেঘলা হয়ে এসেছে। কালো মেঘের জটা ক্রমশ কুণ্ডলি পাকিয়েছে চিলেকোঠার মাথার কাছে। মৌবনি ব্যালকনি থেকে মুখ বাড়িয়ে বোঝার চেষ্টা করলো বৃষ্টিটা কি এক্ষুনি নামবে নাকি আর কিছুটা ধৈর্য রাখবে। আকাশের ফেরার সময় হয়ে গেল। ছাতা নিয়ে বেরিয়েছে কিনা কে জানে। আগে বাড়ি থেকে বেরোবার সময় পই পই করে দরকারি জিনিসগুলো নিয়ে বেরোনোর কথা মনে করিয়ে দিত মৌবনি। তখন সবেমাত্র বিয়ে হয়েছে মৌবনির। আকাশের ঠোঁটের কোণে সেই অমলিন হাসিটা লেগেই থাকতো সব সময়। কোনো কিছুতেই রাগ নেই, বিরক্তি নেই, চিৎকার নেই, চেঁচামেচি নেই। প্রাণশক্তিতে উচ্ছল আর পাগলামিতে ভরপুর একটা মানুষ। মৌবনীও বোধহয় তাই দেখেই প্রেমে পড়েছিল। সে সময় মৌবনীকে এক পলক দেখতে পেলেই যেন আকাশের সব পাওয়া হয়ে যেত। কিন্তু এখন সময়টা অনেক বদলেছে। আকাশ আর আগের মতো নেই। এখন ওকে খুব সাধারণ তুচ্ছ কোনো কথা মনে করিয়ে দিতে গেলেও আকাশের মেজাজে ঠিক থাকে না। মাঝে মাঝে খুব ক্লান্ত লাগে মৌবনির। 3 বছর ধরে এই রুক্ষ বদলে যাওয়া আকাশকে সামলাতে গিয়ে মনে হয় ও যেন নিজেকেই হারিয়ে ফেলছে। নিজের আত্মসম্মান বোধটার সাথে যেন বড্ড বেশি কম্প্রোমাইজ করে নিয়েছে মৌবনি। আর সেই আপোষ করার কারণটাও যেন মৌবনির বড্ড অজানা। প্রথম প্রেম, প্রথম বিয়ে, প্রথম সম্পর্ক। তাই কি ভেতরে ভেতরে ঘুণ ধরে যাওয়া একটা সম্পর্ককে বাঁচানোর এত আপ্রাণ চেষ্টা মৌবনির? আগে অবশ্য এইসব প্রশ্ন খুব করতো নিজেকে মৌবনি। আয়নার সামনে দাঁড়ালেই ওর এই মানিয়ে নেওয়া, আত্মসম্মান বোধ বিসর্জন দেওয়া করুণ মুখটার দিকে তাকিয়ে ওর বিবেক সেই কঠিন প্রশ্নটার দিকে বরাবরই ঠেলে দিত ওকে, কেন করছিস এসব? জবাবে নিরুত্তর মৌবনি অসহায়ভাবে নিজের বিয়ের ছবিটার দিকে তাকিয়ে থাকতো। বিয়ের পরে আকাশ এই ছবিটা বাঁধিয়ে নিয়ে এসে উপহার দিয়েছিল মৌবনিকে। কানে কানে বলেছিল, এইভাবেই বেঁধে রাখবে আমায় সারা জীবন। তাই বুঝি আজও কথার খেলাপ করতে পারেনি মৌবনি। একটা সংসার ভেঙে বেরিয়ে যেতে চাওয়া মানুষটাকেও দুহাতে আগলে রেখেছে, যাতে তার দম বন্ধ হয়ে মরতে চলা সম্পর্কটা আবার সহজভাবে মুক্ত আকাশে নিঃশ্বাস নিতে পারে ঠিক আগের মতো। আনমনা মৌবনি নিজের অজান্তেই অবশ্য এসব ভাবতে ভাবতেই সেলফোনটায় বার কয়েক আকাশের নাম্বারটা ডায়াল করেও ফেলে, হয়তো অভ্যেসবশত। আবার রিংটা হওয়ার আগেই ফোনটা কেটেও দেয়। হঠাৎ মনে পড়ে গেল যে সেদিন যে রাগের মাথায় বলল আকাশ, মৌবনি ফোন করলে নাকি কাজের সময় ভীষণ বিরক্ত হয় আকাশ। কাজের সময় মৌবনির ঘন ঘন ফোনের ঠেলায় নাকি ওর কাজকর্ম সব শিখেই উঠছে। তাহলে কি আর মৌবনির ফোন করে খবর নেওয়া উচিত? কোথায় আছে, এখন কি করছে, ছাতা নিয়ে বেরিয়েছে কিনা? বৃষ্টিতে ভিজে ফিরলে যে জ্বর আসবে না, এত কিছু বলার অধিকারটা এখনো আছে মৌবনির। খাতায় কলমে যে এখনো আকাশের স্ত্রীও। কিন্তু সময়ের সাথে সাথে সেই মানুষটাই যে মুখ ফিরিয়ে নিয়েছে, যাকে এত কথা বলা যেত, তাহলে আর মিথ্যে অধিকার ফলিয়ে লাভ কি? কর্তব্য শব্দটা অবশ্য এত হিসেব কষে ছক কাটা নিয়মের মধ্যে বাধা থাকতে পারে না। আর ভালোবাসা, তাও কি নাম পরিবর্তন করে আজ শুধুই কর্তব্য, নাকি মনের আনাচে কানাচে অবশিষ্ট আছে কিছু? বোঝার চেষ্টা করে না আর মৌবনি। দু চোখ বন্ধ করে, দু চোখ ছাপিয়ে জল উপচে পড়ছে তখন। তবু প্রাণপণ চেষ্টা করে যাতে এই অসময়ে বৃষ্টি থামানো যায়। বৃষ্টি অবশ্য তার চলার গতি থামায় না, অপ্রতিরোধ্য হয়ে বয়েই চলে। তা প্রকৃতির বৃষ্টি হোক বা মৌবনির অশ্রুধারা বৃষ্টিই হোক। বৃষ্টি যে বড্ড দামাল, আজ নয় কাল ভেজাবে তো নিশ্চয়। আর সেই ফোঁটা ফোঁটা অশ্রুবিন্দুতেই মৌবনির চোখের সামনে অতীতের কিছু ছবি ভেসে ওঠে। মৌবনির শিক্ষিকা মা তখন মেয়ের পছন্দ করা পাত্রকে নাকচ করত, আর মৌবনিও তার পছন্দ করা পাত্রের সাথে বিয়েতে মাকে রাজি করাতে অপারগ। ও, তুমি কি করে জানলে মা? তুমি তো ভালো করে ওর সাথে কথাও বলনি। আমার এতদিনকার অভিজ্ঞতা বলছে মৌ, যে ছেলে মেয়ের মায়ের সাথে বিয়ের কথা বলতে এসে সৌজন্যতা বশত একটা প্রণাম পর্যন্ত করে না, সে ছেলে কতটা ভালো এ ব্যাপারে আমার সন্দেহ থেকেই যায়। মা, এসব কি বলছো? এখনকার মডার্ন যুগে কেউ এত প্রণাম টোনাম করে না। তোমার হেডমিস্টারি মেজাজ মা, তাই ভালোটাকেও তুমি খারাপ করেই দেখো। মা অবশ্য তারপর আর
চোখের চশমাটা খুলে ধীরে ধীরে মৌবনির পাশে এসে বসে খুব নরম গলায় বলেছিলেন, আমি তোকে বকাঝকা করি বলে খুব অভিমান না আমার ওপর? একবার ভেবেছিস কখনো তোর বাবা গত হওয়ার পর সংসারের রাশটা কঠিন হাতে ধরে রেখেছি আমি? ছেলে মেয়ে মানুষ করতে যদি এতটুকু ভুল হয়ে যায়, ওপরে গেলে কি কৈফিয়ত দেব তোর বাবাকে আমি? মায়ের আবেগী গলায় আদরের স্পর্শে মৌবনি তখন কিছুটা নরম হয়েছে। তবু জেদি মৌবনি তো এত সহজে দম্বার পাত্রী নয়। ও যে কথা দিয়েছে আকাশকে, বিয়ে আমার তোমার সাথেই হবে দেখো, মাকে ঠিক রাজি করিয়ে নেব। তাহলে মায়ের রাগ আর কঠোর যুক্তিকে বাগ মানাতে না পারলে মৌবনি কি করে তার দেওয়া কথা রাখবে? ততক্ষণে অবশ্য প্রমিতা দেবী চুপ করেই ছিলেন। মেয়ের মুখের অভিব্যক্তি দেখেই ওর মতিগতি বোঝার চেষ্টা করছিলেন। শেষে যদি ওর পিসির মতো এই মেয়েও প্রেমে পড়ে বিবাগী হয়, তাহলে তো বড় মুশকিল হতে চলল। এই ভেবে নিজের নাক থেকে নেমে আসা চশমাটাকে একটু ওপরে তুললেন প্রমিতা দেবী। কপালের বিন্দু বিন্দু ঘাম আঁচলের কোণায় মুছতে মুছতে বললেন, প্রেশারটা বেড়েছে বুঝলি? তোদের চিন্তায় চিন্তায় রাতে ঘুম হয় না। তবু যদি তোর মনে হয় এই বুড়ি মাটা তোদের ওপর কিছু অন্যায় করছে, তাহলে আর আমি তোকে মিছিমিছি বেঁধে রাখবো না। তুই বড় হয়েছিস, ভালো মন্দ সিদ্ধান্ত নিতে জানিস, তাই যা ভালো মনে হয় তাই করিস। আমার কাজ তোকে সাবধান করা, তাই করলাম। এর থেকে বেশি আর আমি কী বা করতে পারি? ছেলে মেয়ে বড় হয়ে গেলে তো আর কিছুই করার থাকে না। মৌবনের ভেতরটা প্রচণ্ড ঝড়ে তীর তীর কাঁপা একটা নীরহারা পাখির মতো কাঁপছিল। সেই ছেলেবেলা থেকে জ্ঞান হওয়ার পর থেকে মাই সব মৌবনির কাছে। বাবা যখন চলে গেল, মৌবনির কী বা বয়স তখন? সবে মাত্র ক্লাস 2 থেকে 3-তে উঠেছে। ভাইটা তো আরও ছোট তখন, সবেমাত্র লোয়ারে ভর্তি হয়েছে। ভরা যৌবনে বিধবা হয়েও মা 2 পা ছড়িয়ে কাঁদতে পারেনি। 2 ছেলে মেয়েকে আঁকড়ে ধরে বলেছিল, আজ থেকে আমি তোদের সব, তোদের বাবা, তোদের মা। ঘটনার আকস্মিকতায় ঠাম্মাও কথা হারিয়ে ফেলেছিল, কিন্তু মা যেন কি দৈব বলে সবাইকে আগলে রেখেছিল। সেই থেকেই মৌবনির মাথার ওপর বিশাল বটগাছের ছায়ার মতো মা আগলে রেখেছে সবাইকে। এত বড় আশ্রয় হারানোর কথা তো মৌবনি স্বপ্নেও কল্পনা করতে পারে না। আর আজ আকাশকে বিয়ে করার জন্য তার এতদিনকার নিশ্চিত অবলম্বন, সেই বটগাছের ছায়া সরে যাবে ভাবতেই যেন আমূল কেঁপে উঠল মৌবনি। কিন্তু আকাশকে যে কথা দেওয়া হয়ে গেছে, এবার কি করবে মৌবনি? সে যে বড় নিরুপায়। ওকে মেনে নেওয়াটা কি তোমার পক্ষে এতটাই অসম্ভব মা? তাও শুধু একটা প্রণাম করেনি বলে? মৌবনি এবার জেদি একগুঁয়ে গলায় বলে চলে, আমারই ভুল হয়ে গেছে। ওকে আগে থাকতেই শিখিয়ে দেওয়া উচিত ছিল, মায়ের সাথে দেখা করতে গেলে একটা প্রণাম করবে। প্রমীলা দেবী এবার অধৈর্য গলায় বলে উঠলেন, আহ মৌ, কি ছেলে মানুষই করছো? ব্যাপারটা শুধু একটা প্রণামের নয়, ব্যাপারটা রুচি, শিক্ষা, সংস্কার, ভালোবাসা, অনেক কিছুর প্রমাণ দেয়। আর তা বলে আমি বলছি না কথায় কথায় ঢিপ ঢিপ প্রণাম করা ছেলে মেয়েগুলো খুব ভালো মনের হয়। তবে কি বলতো, এতদিনকার অভিজ্ঞতা খুব ভুল কিছু বলে না। এই ছানি পড়া চোখও মানুষ চিনতে কিছু ভুল করে না। আমায় নয় প্রণাম নাই করলো তো ঠাম্মি তো বুড়ো মানুষ, তাকে তো একটু সম্মান দিতে পারতো। মৌবনির চোখের কোণে জল। তবে তুমি বলে দাও মা, আমি এবার কি করব? তোমার কথা শুনে যদি ওকে না বলে দিই, আমি যে বাঁচতে পারবো না। মৌ, তুমি এখন ছেলে মানুষ, মাস্টার্সটা কমপ্লিট করলেই ইচ্ছে ছিল তোমায় বিএড করাবো। এখন নয় পড়াশোনার চাপে চাকরি পরীক্ষায় বসতে পারছো না, কিন্তু কত ইচ্ছে ছিল আমার এরপর থেকে চাকরি পরীক্ষায় বসবে, এসএসসিতে চান্স পাবে, চাকরি করবে। এখন এইসব কি ছেলে মানুষই পেয়ে বসলো তোমায়? নিজের জীবন, কেরিয়ার এইভাবে নষ্ট করো না। সময় চলে গেলে যে পস্তাতে হয়। সময় যে বড় দামি মৌ। সংসার করা খুব কঠিন কাজ। ছেলে মানুষের বসে খেলাঘর সাজাতে চলেছ, তাসের ঘরের মতো না টুকরো টুকরো হয়ে ভেঙে পড়ে। মা, আমার যা বলার বলা হয়ে গেছে, এবার তোমার যা করার তুমি করতে পারো। ঈশ্বরের কাছে প্রার্থনা করব তোমার এই সিদ্ধান্ত যেন তোমায় জীবনে জয়ী করে।
হেরে যেতে না দেয়। আমি ভুল হই তবু ভালো, কিন্তু তুমি যেন ভুল প্রমাণিত না হও। মৌবনি সেদিন আর কোনো কথা বলতে পারেনি। দু চোখে জলের ধারা বাদ মানছিল না। ঠিক ভুল বড্ড গুলিয়ে গেছিল সেদিন ওর। নিমরাজি হয়েই মা ওদের বিয়েটা দিয়ে দিয়েছিল। তারপর থেকে আকাশের দাদুর দেওয়া লেক টাউনের 3 তলার ফ্ল্যাটটাতে মৌবনির সংসার জীবন শুরু। রুটিন মাফিক ঘুম থেকে ওঠা, আকাশের জন্য চা জল খাবার করে ওকে ঘুম থেকে টেনে তোলা, ওর অফিসের লাঞ্চ বানানো, তারপর ওকে অফিস পাঠিয়ে একটু বিশ্রাম, আবার দৈনন্দিন গৃহস্থালিতে ব্যস্ত হয়ে যাওয়া। মাঝে অবশ্য ভেবেছিল বিয়েটাও পড়ে নেবে, আর এরপর থেকে আস্তে আস্তে চাকরি পরীক্ষার পড়াশোনাটাও শুরু করে দেবে। মাকে যে প্রমাণ করতে হবে বিয়েটা করেও তোমার মেয়ে কিছু ভুল করেনি মা। আকাশকে বলতে অবশ্য রাজি হয়ে গেল। দরাজ গলায় বলল, বিয়েট পড়ার তো বিশাল খরচ, নতুন সংসার, এত ঝামেলা। তবে আমার একটা এফডি ম্যাচিওর হওয়ার কথা আছে, ওগুলো ম্যাচিওর হয়ে গেলেই তোমার বিয়েটা শুরু করে দিও। মৌবনীও এইসব শুনে তৃপ্তির হাসি হেসেছিল। কই, সে তো কিছু ভুল করেনি মায়ের কথা না শুনে। ছুটির বিকেলগুলো তো দুজনে একসাথে এই ব্যালকনিতে দাঁড়িয়ে চা খেতে খেতে ভাবতো, প্রেম পর্বটা তাড়াতাড়ি সেরে ফেলে ভালোই করেছে ওরা। বেশি দিন ঝুলিয়ে রাখলে হয়তো তাদের প্রেমটাও অন্যদের মতো কেচে যেত। হ্যাঁ, মা একটু অসন্তুষ্ট হলো ঠিকই, কিন্তু জীবনের এই সময়টা তো তারা কিছুতেই ফিরে পেত না। সব কিছুর বদলেও যেন এই সময়টা ভীষণ বড় পাওয়া ছিল তাদের কাছে। তাই মৌবনির মন থেকে আস্তে আস্তে মায়ের প্রতি অভিমানগুলো কমে আসছিল। মা যাই বলুক, সে তো বেশ ভালোই আছে। আকাশ আবার হানিমুনে কুলু, মানালি, গোয়া সব ঘুরিয়ে আনলো। এর পরেও বলবে মা সে কিছু ভুল করেছে? তখন অবশ্য আকাশের আর্থিক পরিস্থিতি ভালোই ছিল। রইল বাকি প্রণামের কথা। আকাশের মা তো ওর জন্ম দিয়ে গত হয়েছিলেন, ওর বাবাও সেই দুঃখে বিভাগী হয়েছিলেন তখন। মামার বাড়িতে মানুষ হওয়া ছেলে যে এইসব প্রণাম টোনামের ব্যাপার মনে রাখতে পারবে না, এটাই তো স্বাভাবিক। মামার বাড়িতে ওকে এত কিছু শিখিয়ে দেওয়ার লোকও তো কেউ ছিল না। ওর দিদাও তো সেই ছোটবেলাতেই মারা গেছিল, আর ওর দাদু নেহাত কিছু সম্পত্তি আর ওই ফ্ল্যাটটা ওর নামে রেখে গেছিল বলেই ওর মামারা কেউ ওকে মামার বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারেনি। কিন্তু অবহেলার মধ্যে বড় হওয়া ছেলেটা কি এত প্রণাম টোনামের মতো ব্যাপারগুলো বুঝতে পারে? মৌবনি নিজের মনেই হাসতো এসব ভেবে। মাও যে কেন মাঝে মাঝে এত অবুঝ হয়ে ওঠে। আকাশকে সব বলতে অবশ্য মাথা চুলকে বলেছিল, ইস খুব ভুল হয়ে গেল জানো, তুমি আগে একটু বলে রাখবে না। না, মৌবনির মনে সত্যি আর কোনো সন্দেহ অবশিষ্ট ছিল না আকাশের গলায় মালা দিয়ে সে কোনো ভুল করেছে বলে। তার সংসার জীবন তো বেশ সুখেই কাটছিল, তবে সুখও তার কপালে বেশি দিন টিকলো না। বিয়ের তখন 7-8 মাস বয়স হবে। মৌবনি একদিন হঠাৎ দেখলো আকাশ নির্ধারিত সময়ের একটু আগেই হন্তদন্ত হয়ে বাড়ি ফিরে এসেছে। চুলগুলো উস্কো খুস্কো, চোখ মুখে কেমন যেন একটা দিশেহারা ভাব। কি যেন এক অজানা আশঙ্কায় মৌবনি ঘরের এক কোণায় চুপ করে দাঁড়িয়েছিল। নির্বাক অপেক্ষা ছিল কখন আকাশ নিজে থেকে এসে বলবে কি অঘটন ঘটে গেছে। সব শেষ হয়ে গেল মৌ, কিছু বাঁচাতে পারলাম না। বন্ধুর সাথে হাত মিলিয়ে ব্যবসাটা শুরু করেছিল আকাশ। কদিন যাবৎ সেই বন্ধুর কোনো পাত্তা নেই। বোঝাই যাচ্ছে ব্যবসার মূলধনে টাকা হাতিয়ে সে পালিয়েছে, আর নিঃস্ব হয়ে মাথায় হাত পড়েছে আকাশের। শান্ত মৌবনি দৃঢ়চিত্তে আকাশকে সামলাতে শুরু করলো। সংসার বলতে তো শুধু তুমি আর আমি, এই দুটো মানুষের ঠিক চলে যাবে, অত ভেবো না তুমি। মৌবনির আর বিএড পড়া হয় না। কদিন পর থেকেই একটা প্রাইভেট স্কুলে চাকরি করা শুরু করে, সঙ্গে কিছু টিউশন করাও। কিন্তু আকাশ যেন তারপর থেকে কেমন বদলে যেতে শুরু করে। সেই প্রাণোচ্ছল মানুষটাকে আর চেয়েও পাওয়া হলো না মৌবনির। চোখের চশমা, মোবাইল পার্সের মতো দামি জিনিসের সাথে সাথে আস্তে আস্তে মৌবনির ভালো লাগা, শখ, আহ্লাদ, দরকার অদরকার সব ভুলতে শুরু করলো আকাশ। এমনকি মৌবনির জন্মদিন, অ্যানিভার্সারি এগুলো গুড়িয়ে ফেলতে লাগলো। মৌবনি তবু শান্ত অথচ দৃঢ়। কবে সময় আবার বদলাবে সেই অপেক্ষায় তার চেনা মানুষটাও আর অচেনা হয়ে থাকবে না তখন তার কাছে। কিন্তু সময়ের চাকা দ্রুত বদলালেও আকাশ বদলায়নি এতটুকু, বরং দিনে দিনে আরো রুক্ষ হয়েছে ওর স্বভাব।
এতগুলো দিনে অবশ্য মাকে ফোন করাটাও অনেক কমিয়ে দিয়েছে মৌবনি। এমনকি ও বাড়িতে যাতায়াতটাও। প্রতি সপ্তাহে একবার ফোন করে শুধু খোঁজ খবরটা নেয় ও বাড়ির সবার। ঠাম্মি, ভাই, মা সবার কথা খুব মনে পড়ে মৌবনির। প্রতি রাতে আকাশ ঘুমিয়ে পড়ার পর মাঝ রাতে যখন দুশ্চিন্তায় ঘুম আসতে চায় না, তখন ধরফর করে বিছানায় উঠে বসে টেবিল ল্যাম্পের আলোয় মোবাইলের স্ক্রিনে নিজের আইবুড়ো বেলার বাপের বাড়ির স্মৃতিগুলো হাতড়ে দেখে মৌবনি। মাঝে মাঝে ছবিগুলো দেখে আপন মনে হেসে ওঠে। এই তো এই ছবিটাতেই ভাই ওর বিনুনি টেনে পালিয়েছিল বলে মৌবনি মুখে একটা কপট রাগ বজায় রেখে ওর কান ধরে মুলে দিচ্ছে। সরমাদি ছবিটা তুলে দিয়েছিল। সেই ছেলেবেলা থেকে সরমাদি ওদের বাড়িতে রান্না করছে, কিন্তু এখন ওদের নিজেদের বাড়ির লোকের মতোই হয়ে গেছে। ছুটির দিনগুলো ছাড়া স্কুল আর টিউশনি সামলে মাঝে অত সময় পেত না রান্না করার। ছবিটা তোলার সময় মৌবনি বলেছিল, সরমাদি ছবিটা ভালোভাবে তুলবে, আমি প্রমাণ রাখতে চাই দুষ্টুমি করলে তার শাস্তি কেমন পেতে হয়। স্কুল থেকে সদ্য বাড়ি ফেরা তার ক্লান্ত মাও ছেলে মেয়ের ওই দুষ্টুমির খুনসুটি দেখে হেসে ফেলতো তখন। সরমাদি হাসতে হাসতে জবাব দিত, তোমরা দুটিতে ঠিক করে না দাঁড়ালে কিভাবে ছবিটা তুলবো বলো দেখি? ছবি তুলতে গিয়েও তোমরা যা হুড়োহুড়ি করছো। ঠাম্মি এসে বলতো, দিদি ভাই একদম যোগ্য জবাব দিয়েছো, আমরা মেয়েরা যে কোনো কিছুতে কম যাই না সেটা প্রমাণ করতে হবে তো। ভাই আবার একটু কাঁদো কাঁদো মুখ করে বলতো, ঠাম্মি তুমিও দিদির দলে? ঠাম্মি আবার একটু হেসে বলতো, আমি যে তোমাদের দুজনেরই দলে দাদু ভাই, শুধু সময় বদলে দলটা একটু বদলে নেব এই যা। কথাটা বলেই একটু মুখ টিপে হাসতো ঠাম্মি। ভাই অবশ্যই কারচুপিটা বুঝতে পেরে বলতো, ঠিক আছে তাহলে তোমার আবার দল বদলের আগে এই মোমেন্টটাকে সেলিব্রেট করার জন্য ডমিনোজের পিৎজা হয়ে যাক। ছেলের দুষ্টুমির আবদার শুনতে পেয়ে মা তড়িঘড়ি ছুটে এসে বলতো, আবার কিসের জন্য এত খরচা করানোর ইচ্ছে রে তোর? ভাই একটা গম্ভীর জ্ঞানী জ্ঞানী মুখ করে বলতো, কেন, দিদির জয়টা সেলিব্রেট করার জন্য? কথাগুলো মনে পড়তেই আজও নিজের অজান্তেই হেসে ওঠে মৌবনি। কিন্তু সত্যি কি আর তার জয়ী হওয়া হলো? বাস্তবের লড়াইয়ে সে তো কবেই হেরে গেছে, তাই তো আর ও বাড়িতে ইচ্ছা থাকলেও যাওয়া হয়ে ওঠে না মৌবনির। কোন মুখ নিয়ে যাবে মায়ের কাছে? আর গিয়ে বলবেটাই বাকি, তোমার মেয়ে হেরে গেছে মা। তোমার কথা না শুনে সে যে ভীষণভাবে গোহারা হেরে গেছে, কিন্তু পারে না মৌবনি। বিয়ের পর মেয়েদের যে অন্য পরিচয় তৈরি হয়ে যায়, নিজের জীবনের ভালো মন্দ সমস্ত সিদ্ধান্তের ভার যে তাকে একাই বইতে হবে। আর মাও তো এতগুলো দিনে মৌয়ের থেকে অনেকটা দূরে সরেই রয়েছে। ওই এক আধটা অনুষ্ঠানে ফোনে নিমন্ত্রণ সারা আর ফোনেই মাঝে মধ্যে খবর টবর নেওয়া, এইটুকুর মধ্যেই আজ ওদের দুজনের সম্পর্কটা সীমাবদ্ধ। মৌবনির বিয়ের পর থেকে মাও যেন নিজেকে কি এক দুর্বোধ্য আবরণে মুড়ে নিয়েছে। চেয়েও যেন সেই আবরণ সরিয়ে মায়ের মনের ভেতরে যাওয়া আর সম্ভব নয় মৌয়ের পক্ষে। আজ যেন লোক সমাজে ওরা দুজনেই দুজনের কাছে শুধু চক্ষু লজ্জার খাতিরে কতগুলো নিয়ম আর ফর্মালিটিস করে চলেছে। সে আগে হৃদয় স্পর্শ করা আবেগ আর কোথায়? ভাইয়ের ক্যাম্পাসিংয়ের চাকরিটা হওয়ার পর মা যখন সত্যনারায়ণের সিন্নিটা দিল আর 5টা প্রতিবেশী আত্মীয়ের মতো মৌবনীও নিমন্ত্রিত ছিল ও বাড়িতে। আকাশ তো বিয়ের পর থেকে পারতপক্ষে ও বাড়িতে আর যেতেই চায় না। জামাই ষষ্ঠীতেও আগের বার কোনো রকমে কিছুক্ষণ ও বাড়িতে কাটিয়েই ফিরে এসেছিল। আর এ ব্যাপারে মৌবনি কিছু বলতে গেলেই বলতো, তুমি তো জানো মৌ, ওখানে গেলেই সবাই ইনিয়ে বিনিয়ে আমার বিজনেসের কথা জিজ্ঞেস করবে। এখন কি করছি, কিভাবে চলছে আমাদের দুজনের, যেটুকু লোন হয়েছিল তা কিভাবে শোধ হলো, 1000টা কৈফিয়ত দিতে হবে সবাইকে। এত আর আমার ভালো লাগে না মৌ। তাছাড়া তোমার মায়েরও তো সবসময় একটা গম্ভীর ভাব। ওনার মুখ দেখলেই মনে হয় উনি যেন আজও আমায় মন থেকে মেনে নিতে পারেননি। তার মধ্যে আমার বিজনেসের এতটা লস হলো, আমি এখন কিভাবে যাই বলো তো ওখানে? সবাই তো এটাই ভাববে, মায়ের বিরুদ্ধে বিয়ে করে তুমি সত্যি খুব ভুল করে ফেলেছো। মৌবনির মন চাইতো একবার আকাশকে বোঝাতে, না গো না, যে যাই ভাবুক আমি আজও তোমায় বিশ্বাস করি। আমি জানি তুমি সব ঠিক করে নিতে পারবে, কিন্তু বলতে আর পারে না মৌবনি, গলা বুজে আসে। আকাশ যদি ভেবে বসে মৌবনি ওকে দয়া করে মিথ্যে সান্ত্বনা দিচ্ছে,
খারাপ সময় মানুষের মাথাটাও যে কাজ করতে চায় না। এই সময় মানুষ ঠিককে ভুল আর ভুলকে ঠিক ভেবে বসে। তাই মৌবনীকেও আকাশের মেজাজ বুঝে চলতে হয় সব সময়। বলা তো যায় না, কখন আবার মৌবনির বলা কথা বুঝতে না পেরে আকাশ মেজাজ হারিয়ে ফেলে। তাই তারপর থেকে মৌবনিও আর জোর করে না আকাশকে ও বাড়িতে যাওয়ার জন্য। জানে জোর করে লাভও নেই, জোর করলেই যে সমস্যা আরো বাড়বে বই কমবে না। তার থেকে ওকে নিজের মতো ছেড়ে দেওয়াই ভালো। সংসারের জ্বালায় নাজেহাল মৌবনির তখন বারবার বিয়ের আগে মায়ের বলে যাওয়া কথাটাই মনে পড়ছিল। সংসার করা খুব কঠিন কাজ মৌ, তাসের ঘরের মতো না টুকরো টুকরো হয়ে ভেঙে পড়ে। সেদিন সত্যনারায়ণের পুজোয় বসে যখন সবাই অঞ্জলি দিচ্ছিল, তখনও মৌয়ের হঠাৎ মায়ের বলে যাওয়া এই কথাটাই মনে পড়ল। তাই তো অঞ্জলির মন্ত্রগুলো বড্ড গুলিয়ে যাচ্ছিল সেদিন। চোখের করে ভেসে ওঠা জলে আবছা হয়ে যাচ্ছিল সবকিছু। কিন্তু সবাই বুঝতে পারার আগে নিখুঁত অভিনয় পুরো ঘটনাটাই আগের দিন রাতে লেট নাইট মুভি দেখে ঘুমোতে যাওয়ার ফল ইত্যাদি অনেক কারণ দেখিয়ে চাপা দিয়ে দিয়েছিল মৌবনি। কেউ বুঝতে পারেনি মৌবনির ভেতরটা কেন কাঁপছিল সেদিন। কোন কষ্টে তার দু চোখের ঘুম উধাও, তার ঠোঁটের কোণে মলিন হাসি, সবার সামনে সুখী দাম্পত্যের অভিনয় করতে গিয়ে ক্লান্ত মৌবনি। কেউ বুঝতে পারে না। আর মা, মাইনাস পাওয়ারে চশমা বদলে তার চোখেও কি আজ আর মৌবনির মুখের এই সুখ দুঃখের অস্পষ্ট ভাঁজগুলো আর ধরা পড়ে না? আগে তো স্কুল থেকে এসে একটু মুখ গোমড়া করে বসে থাকলেই মা বুঝতে পারতো নিশ্চয়ই স্কুলে বকুনি খেয়েছিস। তাহলে আজ কি হলো? আজ কি সময় সত্যি এত কিছু এত তাড়াতাড়ি বদলে দিল? বিয়েটা করে কি মৌবনি তার মায়ের ইগোকে এতটাই হার্ট করেছে যে মা আজও তার মেয়ের এই অবাধ্যতা মন থেকে মানতে পারল না? খুব ইচ্ছে করে মৌবনির মায়ের কাছে এক ছুটে গিয়ে মাকে জড়িয়ে ধরে বলে, আগে যখন ছেলেবেলায় রেজাল্ট খারাপ করতাম তখন তো তুমি এত রেগে থাকতে না মা। সব সময় বলতে মন দিয়ে চেষ্টা করো, পরের বার ঠিক পারবে। তাহলে জীবনের সব থেকে বড় লড়াইয়ে কেন তুমি পাশে থাকতে পারলে না মা? কেন তুমি মাথায় হাত বুলিয়ে বললে না মা? মৌ, এত ভেঙে পড়িস না, তুই ঠিক জিতবি, এখনো সময় আছে, তুই একবার চেষ্টা করে তো দেখ। মৌ, আমি তোর পাশে আছি, আমি তোকে হেরে যেতে দেব না। তোর সংসারটা তাসের ঘরের মতো টুকরো টুকরো হয়ে ভেঙে পড়বে না মৌ। সত্যি তোমার বিরুদ্ধে বিয়ে করে আমি এত বড় অন্যায় করে ফেললাম না মা? মৌবনি নির্বাক চোখ অনেক কিছু বলতে চেয়েছিল সেদিন, কিন্তু ঘর ভর্তি লোকের ভিড় উপেক্ষা করে মায়ের কাছে গিয়ে আর কিছু বলা হয়ে উঠল না মৌবনির। শুধু একটা ম্রিয়মাণ আশা বুকে ভরে বসেছিল, কখন মা এসে মাথায় হাত বুলিয়ে বলবে, সব ঠিক হয়ে যাবে দেখিস। কিন্তু তা আর হয় না। আশাহত মৌ বাড়ি ফিরে আসে। ভাবনার ঘোরেই কলিং বেলটা বেজে ওঠে। মৌবনি চোখের জলটা হাতের উল্টো পিঠে মুছে ছুটল দরজা খুলতে। দরজা খুলতে দেখলো আকাশ ভিজে একসা হয়ে বাড়ি ফিরেছে। ভাবনার ঘোরেই কখন বৃষ্টি শুরু হয়েছিল খেয়ালই ছিল না মৌবনির। ওকে দেখেই বলতে ইচ্ছে করলো, এত ভিজে বাড়ি ফিরলে ভেবেছিলাম একটা ফোন করব জানো, ছাতা নিয়ে বেরোনি যে, কিন্তু তুমি যদি রেগে যাও এই ভেবে। মুখের কথা মুখেই রয়ে গেল, চেয়েও যেন কিছু বলতে পারলো না মৌবনি। ঘরে ঢুকেই আকাশ হন্তদন্ত হয়ে ভিজে জামা বদলাতে চলে গেল। মৌবনি ব্যালকনির বাইরে তাকিয়ে দেখলো বৃষ্টিটা আরো জোরে শুরু হলো। মনে হয় আজ ঝড় উঠবে। আকাশ ভিজে জামা বদলে বাইরে বেরিয়ে এলো। মৌবনি জিজ্ঞেস করলো, তুমি কি এখনই খেতে বসবে নাকি কিছুক্ষণ পর খেতে দেব? আকাশ ভিজে চুল মুছতে মুছতে বলল, আজ আর খাবো না বুঝলে, মুখার্জিদা আর বৌদি যা জোর করে একগাদা খাইয়ে দিল। মৌবনির কপালে এবার একটু সামান্য ভাঁজ পড়ে মিলিয়ে গেল। একটু হতভম্ব হয়ে প্রশ্নটা করেই ফেলল, মুখার্জিদা? কোথায় দেখা হলো ওনার সঙ্গে? আর বলো না, অফিস থেকে বেরোতেই হঠাৎ দেখা, বলল কোনো কথা শুনবো না, তোকে আজ পাকড়াও করে নিয়ে যাব বাড়িতে। মৌবনি জোর করে হাসার চেষ্টা করলো, কিন্তু হাসিটা আর স্বতঃস্ফূর্তভাবে বেরোচ্ছিল না ওর মুখ থেকে। মনের মধ্যে হাজারটা তিক্ত প্রশ্ন উকি মারছিল। মানুষটাকে আজও ভালোভাবে চিনে উঠতে পারল না মৌবনি। মুখার্জিদার বাড়িতে গিয়ে এত খেয়ে দিয়ে বাড়ি ফিরেছে, অথচ বাড়িতে একটা ফোন করে জানানোর সময় নেই তার যে ফিরতে দেরি হবে। তুমি চিন্তা করো না, মৌবনি যে এত রাত পর্যন্ত ওর জন্য না খেয়ে অপেক্ষা করছে সে খেয়ালও বোধহয় নেই ওর।
মৌবনি বুকের ভেতর একটা গভীর দীর্ঘশ্বাস চেপে রাখে, মুখে শুধু বলে, তাহলে এখন শুয়ে পড়বে তো? কাল সকালে আবার অফিস আছে। আকাশ একটু চুপ করে থেকে দ্বিধান্বিত মুখে ভাবতে শুরু করে মৌবনিকে এখনই কথাটা বলা ঠিক হবে কিনা। তারপর বেশিক্ষণ না ভেবে কথাটা শেষমেশ বলেই ফেলে মৌবনিকে, ভাবছি আর অফিস যাব না কাল থেকে। কথাটা শুনে মৌবনির মাথায় আকাশ ভেঙে পড়ে। চোখের সামনে সেদিনকার দৃশ্যটা ফুটে ওঠে, যখন ব্যবসায় সর্বশান্ত হওয়া আকাশকে সামলাতে মৌবনি তার ছোট কাকার শরণাপন্ন হয়েছিল। বাবা চলে যাওয়ার পর থেকে যে কাকারা খুব একটা যোগাযোগ রেখেছিল ওদের সাথে, তা নয়। মাও তাই ছোট কাকাকে খুব একটা পছন্দ করতো না, কিন্তু বাড়ির বড় মেয়ে বলেই বোধহয় ছোট কাকা মৌবনিকে একটু স্নেহের নজরে দেখত। সেদিন আকাশের ওই করুণ অবস্থা দেখে মৌবনি নির্লজ্জের মতো কাকার কাছে ছুটে গেছিল। জানতো মৌয়ের কাতর মিনতি হয়তো কাকা ফেলতে পারবে না। কাকা খুবই প্রভাবশালী মানুষ, চাইলে কি আকাশের একটা চাকরির ব্যবস্থা করে দিতে পারে না কাকা? এবং হলো তাই। মৌবনির কথা মতো কদিনের মধ্যে ছোট কাকা একটা প্রাইভেট ফার্মে মার্কেটিংয়ের চাকরির ব্যবস্থা করে দেয় আকাশকে। কাকা শুধু বড় মুখ করে মৌকে বলেছিল, ওর তো কোনো জব এক্সপিরিয়েন্স নেই, ব্যবসা ব্যবসা করেই মাথা খারাপ করলো ছেলেটা। তবু আমি বললাম বলে ওর এই চাকরিটা হয়ে গেছে। শুধু ওকে বলিস একটু মন দিয়ে কাজ করতে, তাতে আমার সম্মানটা থাকে তাহলে। মৌবনি চোখের জল মুছে কাকার হাত ধরে কৃতজ্ঞতার হাসি হেসেছিল সেদিন। তুমি আমায় বাঁচালে কাকা। পরবর্তীকালে এই খবর ঠাড়ে ঠোরে হয়তো মায়ের কাছেও পৌঁছেছিল। মা বরাবরই বড্ড ইন্ডিপেন্ডেন্ট মানুষ, নিজে একা হাতে সবটা সামলেছে চিরকাল, এমনকি শাশুড়ির দায়িত্ব নিতে দেয়নি দেওরদের। ছোট কাকা বরাবরই মাঝে মধ্যে ঠাম্মির সাথে এসে দেখা করে যেত ওদের বাড়িতে। এর বাইরে কোনো বিপদ আপদে কখনো কাকারা পাশে এসে দাঁড়ায়নি। ভাইটা যখন খেলতে গিয়ে হুড়োহুড়ি করে পা ভেঙেছিল, তখনও কাকারা কেউ একটু সান্ত্বনা দেওয়ার জন্য পাশে এসে দাঁড়ায়নি কখনো। তাই মা কখনো ওদের কাছ থেকে হাত পেতে সাহায্য নেওয়াটা পছন্দ করবে না, জানতো মৌবনি। মনে মনে হয়তো মা আরও বেশ খানিক মনক্ষুণ্ণ হয়েছিল সেদিন মৌবনির ওপর। কিন্তু মৌবনি যে কতটা নিরুপায় হয়ে কাকার কাছে ছুটে গেছিল সেদিন, তা একমাত্র মৌবনি নিজেই জানে। আর আজ এত কষ্টে একটা চাকরি জুটিয়ে দেওয়ার পর আকাশ বলছে ও আর ওই চাকরি করতে পারবে না। মৌবনিকে আর কত ছোট করে শান্তি হবে আকাশের? মৌবনি পাথরের মতো নিথর হয়ে ডাইনিং টেবিলের চেয়ারের হাতল ধরে দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ আগেই ফ্রিজ থেকে খাবারগুলো বের করে মাইক্রোওয়েভে গরম করে রেখেছিল। ভেবেছিল আকাশ এলে একসাথে ডিনার সারবে। আজ যে ওর পছন্দের সব রান্না করে রেখেছিল মৌবনি। স্কুলের মাইনেটা আজ হাতে পেতেই ভেবেছিল আজ তাহলে আকাশের ফেভারিট চিলি চিকেন রেঁধে রাখবে ওর জন্য। স্কুল থেকে ফেরার সময় নিজে হাতে বাজার করে নিয়ে ফিরেছিল মৌবনি। প্রতিদিন এই ফোঁটা ফোঁটা চেষ্টা মৌবনির, যাতে তার সম্পর্কটাকে আবার নতুনভাবে বাঁচানো যায়। প্রত্যেকদিন এই মালাটা ছিঁড়ে যায়, অথচ প্রত্যেকদিন মৌবনির চেষ্টা যাতে এই মালাটা আবার নতুনভাবে গাঁথা যায়। কিন্তু আজ আকাশের কথা শোনার পর মনে হলো মৌবনির, না, সব শেষ, কিছু বাঁচাতে পারলো না আরও। মৌবনির পাথরের মতো নিথর শরীরে তখন হঠাৎ পুরুষালী বাহুর আদরের স্পর্শ। কানের লতির পাশ থেকে চুল সরিয়ে কাঁধের মধ্যে মুখ ঘষতে ঘষতে আকাশ বলে উঠল, তুমি রাগ করো না, ও চাকরি করা আমার পক্ষে আর সম্ভব নয়, বিশ্বাস করো। জানো, আজ একটা ক্লায়েন্ট 2 ঘন্টা রাস্তায় রোদ্দুরের মধ্যে ওয়েট করিয়েছে। আমি পাগল হয়ে যাচ্ছি মৌ। একবার বোঝার চেষ্টা করো, আমার জন্য এসব মার্কেটিংয়ের কাজটাজ নয়, বিজনেসটা যে আমার রক্তে। মৌবনি এতক্ষণে আকাশের হাতটা সরিয়ে হাতের সামনে রাখা খাবারগুলো ফ্রিজে তুলতে শুরু করে, কিন্তু মুখে আর কোনো কথা বলে না। আবার সেই পুরুষালী বাহুর উষ্ণ স্পর্শ, আবার সেই একই মিনতি। মৌ, বোঝার চেষ্টা করো। মুখার্জিদা বলছে, একটা আছে, এবার বিজনেসটা দাঁড়িয়ে গেলে না মৌ, আর পেছন ফিরে তাকাতে হবে না। নো লুকিং ব্যাক। আমরাও তোমার বান্ধবী আর তাদের বরদের মতো সিঙ্গাপুর, মালয়েশিয়া, মালদ্বীপসে ট্যুর করতে পারবো। এই পুরনো ফ্ল্যাটটা ছেড়ে দিয়ে একটা বিশাল বড় অ্যাপার্টমেন্ট কিনে ফেলবো, জানো। তোমাকেও আর এত কষ্ট করে ওই পচা স্কুলের চাকরিটা করতে হবে না। কি খাটনি যায় বলো তো তোমার ওখানে, আর তারপর স্কুল বাদে এতগুলো টিউশনির হ্যাপা সামলাতে হয় তোমায়। সবই তো আমার জন্য বলো। আমার কি মন চায় না বলো তোমায় একটু সুখ শান্তি দিতে?
মৌবনি আকাশের হাত ছাড়িয়ে ধীরে ধীরে পেছন ফেরে দৃঢ় কণ্ঠে বলতে শুরু করে, সুখ শান্তি, তুমি জানো সুখ শান্তি দেওয়া কাকে বলে? এই যে দিনের পর দিন সামান্য কথাতেও তোমার মেজাজ সহ্য করে বেঁচে আছি আমি, এইভাবে কি খুব সুখ শান্তি দিচ্ছ তুমি আমায়? আর তাছাড়া আমায় এত কথা কেন বলছো তুমি? কিসের জন্য আমায় রাজি করাতে চাইছো? তোমার বিবাহিতা স্ত্রী বলে? নাকি আমার ছোট কাকার হাতে পায়ে ধরে তোমার চাকরির ব্যবস্থা করেছিলাম তাই? কোনটা বলো? কিসের জন্য এত তোষামত করছো? আজ পর্যন্ত আমার বলা কোন কথাটা তুমি শুনেছো? আবার বিজনেস করবে, আবার লোন নেবে, আবার সর্বশান্ত হবে, আবার আমাদের শেষ সম্বলটুকু দিয়ে সব ছাড়াতে হবে, তাও তোমার মাথা থেকে বিজনেসের ভূত নামবে না। বিজনেসটা নাকি তোমার রক্তে। ব্রাভো মিস্টার আকাশ বসু, ক্ল্যাপ ফর ইউ। আর এত কিছুর পরেও সিঙ্গাপুর মালয়েশিয়া ট্রিপ, দামি বাড়ি গাড়ির লোভ দেখাতে এসেছো তুমি আমায়? কি করে ভাবলে তুমি আমি রাজি হয়ে যাব? আমায় চিনতে এতটা ভুল করলে তুমি আকাশ? আমি যে সিঙ্গাপুর মালয়েশিয়া ট্রিপ চাইনি, আমি যে তোমায় চেয়েছিলাম আকাশ। যে আকাশ বিয়ের আগে আমায় কথা দিয়েছিল একটা ছোট্ট সুন্দর সংসার হবে আমাদের দুজনের। আমি কি কখনো তোমার কাছে থেকে অনেক বড় কিছু চেয়েছি বলো আকাশ? আমার চাওয়া তো শুধু এটুকুই ছিল, তুমি সব সময় আমার পাশে থাকবে। এই বড় বড় স্বপ্ন দেখাতে গিয়ে একবারও ভেবে দেখেছো কখনো আমার ছোট ছোট স্বপ্নগুলো ভেঙে গেল? আমি খেয়েছি কিনা, আমি ঠিক করে ঘুমোচ্ছি কিনা, আমার শরীর ভালো যাচ্ছে কিনা, এক ছাদের তলায় থেকেও কি সেই খবরগুলো তুমি রাখো আকাশ? আমি তোমার জন্য তোমার ফেভারিট ডিশ রান্না করে রেখেছিলাম, কিন্তু দেখো কি কাণ্ড, তুমি একবারও জানারও চেষ্টা করলে না সারাদিন আমি কেমন আছি, কি করেছি। আমার খুব ফ্রাস্ট্রেটেড লাগছে আকাশ, মনে হচ্ছে আমি মরে যাব। হাউ হাউ করে কাঁদতে কাঁদতে মুখে হাত চাপা দিয়ে ঘরের এক কোণে বসে পড়ে মৌবনি কাঁদছে। রাগে কষ্টে তার শরীরটা তখনও থরথর করে কাঁপছে। আকাশ মৌবনির এই ভেঙে পড়া দেখে নিরুপায়ভাবে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ। কি এক রক্তক্ষরণ চলছে তার বুকের ভেতর, তা যেন আকাশের পক্ষেও বোঝানো সম্ভব নয়। আকাশ ফ্রিজ থেকে ঠান্ডা জলের বোতলটা নিয়ে এসে মৌবনির কাছে বসে পড়ে। মৌবনির মুখ থেকে হাতটা সরিয়ে বলে, জলটা খেয়ে নাও মৌ। মৌবনি আকাশের হাত থেকে জলের বোতলটা কেড়ে নিয়ে কিছুটা জল ঢকঢক করে ঢেলে দেয় গলায়। হঠাৎ অভিমানী চোখের কোণে ধরা পড়ে যায় আকাশের চোখের কোণেও জল, কিন্তু এবার হয়তো সে এক ফোঁটা জলে এক টুকরো সুখ চিকচিক করছিল মনে হলো মৌবনির। কিন্তু মৌবনি আর কোনো কথা বলে না। অভিমানটা যে বড্ড বেশি ওর বরাবরই। তবু কান্না ভেজা অভিমানী চোখেও যেন দেখতে পায় আকাশ ফ্রিজ থেকে মৌবনির রেঁধে রাখা খাবারগুলো বের করে দুটো প্লেটে সার্ভ করছে। মনে মনে ভাবে, ও কি, ও তো খেয়ে এসেছে, তাহলে দুটো প্লেট কেন? কিন্তু মুখে কিছু বলে না। আকাশ খাবারে প্লেট দুটো নিয়ে এসে মৌবনির সামনে রাখে। মৌবনির আগে অভিমানে মুখটা অন্যদিকে ঘুরিয়ে রেখেছিল। আকাশ তবুও অবাধ্য চোখের জলগুলোকে নিজে হাতে মুছিয়ে দিয়ে বলে, খুব রেগে আছো না? মৌবনির রাগটা হয়তো ভেতরে ভেতরে তখনও কমেনি, কিন্তু চোখে তারায় যে বারবার এক অন্য মানুষ ধরা দিচ্ছিল, যে বড্ড চেনা ওর। বিয়ের আগেও তো ঠিক এভাবেই ও রেগে থাকলে আকাশ ওর চোখের জল মুছিয়ে দিয়ে বলতো, খুব রেগে আছো না? ভাবনার জাল আবার কেটে যায়। আকাশ আবার বলতে শুরু করে, দেখো আমি তো বুঝতেই পারিনি তুমি এত রান্না করে রেখেছো। তাহলে কি আর মুখার্জিতা অত খাইয়ে পাঠালে খেয়ে ফিরতাম বলো? মৌবনির আগত স্বরে জিজ্ঞেস করে, তাহলে দুটো প্লেট সার্ভ করলে কেন? দুজনে মিলে খাবো বলে। তুমি যে বললে তুমি আমার জন্য রান্না করে রেখেছো। তুমি তো জানো আমি কিরকম পেটুক মৌ, খাবার দেখলেই কতবার আগে খাবার খাওয়া হয়ে গেছে সে কথা ভুলে যাই। কথাটা বলতে বলতেই আকাশ জোরে জোরে হাসতে শুরু করে। আকাশের ওই প্রাণবন্ত হাসির শব্দে মৌবনির বিয়ের আগের সেই আকাশকে মনে পড়ে যাচ্ছিল, যার প্রাণ খোলা হাসিতে কলেজ ক্যান্টিনের সবাই মেতে থাকতো তখন। আকাশ খাবারে প্লেটটা নিয়ে নিজে হাতে মৌবনিকে খাওয়াতে শুরু করে। মৌবনি এক দৃষ্টে তাকিয়ে থাকে আকাশের দিকে।
আকাশ খাবারের প্লেটটা নামিয়ে বলতে শুরু করে, আমার ভুলগুলো ক্ষমা করে দিতে পারবে মৌ? তুমি তো জানো তোমার বর এরকমই পাগল, সব ভুলভাল করে। নিমেষে যেন মৌবনির বুকের ভেতর জমে থাকা সমস্ত রাগ অভিমান গলতে থাকে। মৌবনি কাঁদতে কাঁদতে জড়িয়ে ধরে আকাশকে। সেই অশ্রু ধারায় যেন এতদিনকার দূরত্ব আবার এক লহমায় সরতে থাকে। আকাশ আবার বলতে শুরু করে, আমি জানি আমি অনেক ভুল করেছি, তোমায় অনেক কাঁদিয়েছি, কিন্তু জানো মৌ, সারাক্ষণ আমি শুধু এই এক চিন্তায় পাগল হয়েছিলাম, কি করে এই হেরে যাওয়া মানুষটা আবার নিজের পায়ে ভর দিয়ে উঠে দাঁড়াবে। আমি সত্যি তোমার ওপর বড্ড অযথা চেঁচামেচি করে ফেলেছি। তুমি কেমন আছো, কতটা কষ্ট পাচ্ছ, ভাবতে চেয়েও যেন কিচ্ছু ভাবতে পারিনি। মাঝরাতে ঘুম ভেঙে যখন দেখতে পেতাম তুমি মা ভাইয়ের ফটো দেখে কাঁদছো, তখন মনে হতো কেন আমি তোমাকে এত কষ্টের মধ্যে টেনে নিয়ে এলাম। তুমি তো ভালোই ছিলে বাপের বাড়িতে, তোমার মা বারণ করেছিল আমায় বিয়ে করতে, তুমি তবু সবার বিরুদ্ধে গিয়ে বিয়েটা আমাকেই করলে। কিন্তু আমি তোমায় কি দিতে পারলাম বলো তো মৌ? রজত যে ছোটবেলার বন্ধু হয়েও এভাবে ঠকাবে বুঝতে পারিনি জানো। আকাশের গলায় আক্ষেপের সুর। মৌবনি আকাশের মুখে হাত চাপা দিয়ে বলে ওঠে, আবার ওসব কথা কেন বলছো? আমি তো আছি তোমার সাথে, তাহলে কেন এত ভেঙে পড়ছো তুমি? আকাশ আবার বলতে শুরু করে, ভেঙে পড়ার মতো যথেষ্ট কারণ তো রয়েছে। তুমি বিয়েটা পড়তে চেয়েছিলে, অতটা খরচা তখন অ্যাফোর্ড করতে পারলাম না। বিয়ের পর দাদুর দেওয়া যে ফ্ল্যাটটায় উঠেছিলাম আমরা, সেটাও ছাড়তে হলো এত দেনার দায়ে। আর আজ এ কোন জায়গায় নিয়ে উঠেছি তোমায় আমি কি বুঝতে পারছি না তোমার আমার জন্য কতটা কষ্ট হচ্ছে? খুব ইচ্ছে করতো জানো, মাঝরাতে যখন দেখতাম তুমি লুকিয়ে লুকিয়ে কাঁদছো আর তোমার চোখের জলে বালিশ ভিজছে, মনে হতো তোমার কাঁধে হাতটা রেখে বলি, মৌ কষ্ট পেও না, আমি তো আছি। কিন্তু বলতে পারতাম না, গলা ধরে আসতো। কোন মুখে বলতাম আমি সব ঠিক করে দেব? আমার যোগ্যতাটাই যে আমি আজও বুঝতে পারলাম না। মৌবনি আকাশকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে, মুহূর্তে যেন সমস্ত অভিমান পুরনো চাপা পড়ে যাওয়া ভালোবাসার স্পর্শে গলতে থাকে। এত কষ্ট পেও না তুমি, আমি বলছি সব ঠিক হয়ে যাবে। আকাশ একটু হতাশ সুরেই বলে ওঠে, কি করে হবে তাই তো বুঝতে পারছি না। যা চলে যাওয়ার তা তো আর ফিরে আসার নয়। আমি জানি দাদুর দেওয়া ফ্ল্যাট চলে গেছে, কিন্তু আমি আর এই নিয়ে ভাবছি না। সব থেকে বড় পাওনা কি জানো, আমি যে আবার নতুন করে তোমায় ফিরে পেলাম আকাশ। আকাশের মুখে এক চিলতে হাসি তখন। মৌবনির হাত ধরে বলে, আর ভুল বুঝবে না তো কখনো। আমি চেষ্টা করব সব সময় তোমায় সুখী করার, কিন্তু যদি কখনো কিছু ভুল করে ফেলি, তুমি একটু নিজে থেকে বুঝে নেবে তো আমায়। মৌবনি অপলক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে থাকে, নির্বাক দৃষ্টি দিয়ে বারবার বোঝাতে চায়, আমি কখনো তোমায় ছেড়ে কোথাও যাইনি আকাশ, আর যাবও না। আকাশের বুকের ওপর মাথা রেখে মৌবনির তখন মনে হয় তার হাতে গড়া খেলাঘর তাহলে তাসের ঘরের মতো ভেঙে পড়েনি এখনো। খেলাঘর তাহলে আজও অক্ষত, হাজার দুর্যোগেও মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। শুধু মানুষ দুটো ভুল বুঝে আর সময় আর পরিস্থিতির চাপে একে অপরের থেকে বড্ড দূরে সরে গিয়েছিল এতদিন। কিন্তু আজ সময় তো তাকে সবে ফিরিয়ে দিল, তাহলে কেন আশা রাখবে না মৌবনি? তাদের জীবনের এই দুর্যোগও একদিন কেটে যাবে। তারা দুজনে মিলে নিজে হাতে যে খেলাঘর বেঁধেছিল একদিন, সেই খেলাঘর তারা ভাঙতে দেবে না, কোনো দিনই দেবে না। তারা দুজনে সেই খেলাঘরকে সমস্ত দুর্যোগ থেকে, সমস্ত ঝড় ঝাপটা থেকে বাঁচাতে পারবে। আকাশের বুক পকেটে ফোনটা বেজে ওঠে সে সময়। মোবাইল স্ক্রিনে ডিসপ্লে হয় মুখার্জিদা কলিং। আকাশ ফোনটা কেটে দেবে ভাবছিল, মৌবনি হাতের ইশারায় বোঝালো, ফোনটা ধরো আর এখনই না বলতে যেও না। কোনো রকমে কথা সেরে ফোনটা রাখার পর আকাশ জিজ্ঞেস করে, কি হলো, কিছু বলতে দিলে না কেন? মৌবনি আকাশের কপালে হাত বুলিয়ে বলল, সকালবেলা ক্লায়েন্টটা 2 ঘন্টা দাঁড় করিয়ে রেখেছিল না রোদ্দুরে, তোমাকে আর ওই চাকরি করতে হবে না, ছেড়ে দাও। আকাশ অবাক হয়ে তাকিয়ে থাকে মৌবনির দিকে। ছেড়ে দেব? মৌবনি মাথা নাড়িয়ে বলে, হ্যাঁ ছেড়ে দাও। আমি কখনো চাই না তুমি আমায় ভালো রাখতে গিয়ে নিজের স্বপ্নকে মেরে বেঁচে থাকো। একবার শেষ চেষ্টাটা করেই দেখো না, হয়তো হারিয়ে যাওয়া সব কিছু আবার ফিরে পেয়ে যেতে পারো তুমি। আমি তো জানি তুমি পারবে আবার জিততে, শুধু নিজের ওপর বিশ্বাসটাকে আর ভাঙতে দিও না তুমি। আকাশ অবাক হয়ে তাকিয়ে থাকে মৌবনির দিকে। মৌবনি বলে ওঠে, কি ভাবছো?
ভাবছো পরে আমি আবার রাগারাগি করব কি না? না, ভাবছি তুমি এখনো আমায় নিয়ে জীবনের এত বড় বাজিটা ধরছো। যদি হেরে যাও। মৌবনি কয়েক মুহূর্ত চুপচাপ থেকে বলে ওঠে, যদি হেরে যাই তাহলেও যে আমার জয়, কারণ তুমি যে আমার হাতটা আজও শক্ত করে চেপে ধরে আছো। আর যদি তোমাকে দিয়ে জোর করে ছোট কাকার দেওয়া চাকরিটা করতে পাঠাই তাহলে তো জিতেও আমার চরম হার। আকাশের চোখগুলো আবেগে আপ্লুত হয়ে যায়। ঝড় শেষে তখন মেঘমুক্ত পরিষ্কার আকাশে ভোরের সূর্য উঠছে। এফএম রেডিওতে গান বাজতে থাকে। তুমি যদি চাও দুহাত বাড়াই, তুমি যদি চাও নিজেকে হারাই, যেমন ইচ্ছে আমাকে সাজাও, এটুকু আধার আলো করে দাও, ভালোবাসা দিয়ে ভালোবাসা বাঁধি, তোমার জন্যে তুমি যদি চাও। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।